অবস্থা সবার? পরীক্ষার সিজন চলতেছে, হ্যাঁ? এইচএসসি 25 শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলছে। তারপরে হচ্ছে যে বাংলা ফার্স্ট পেপার কেবল গেল, আগামীকালকে মনে হয় বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। আর এইচএসসি 26-এ যারা দিবা তাদের মোটামুটি অনেক জায়গায় ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে, তাই তো? আশা করি সবার প্রিপারেশন ভালো আর হচ্ছে অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা দিবা, ঠিক আছে? সেই সাথে হচ্ছে ইয়ার চেঞ্জ পরীক্ষার সাথে সাথে প্রতিদিন পরীক্ষার প্রিপারেশন তো নিবাই, প্লাস হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলোর প্রিপারেশনও অল্প অল্প করে নিয়ে নিবা। এতে হচ্ছে পড়াশোনাটা কি থাকবে, কন্টিনিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা পড়বো বিভিন্ন প্রকারের কাজ। কাজ তৈরির মূল উপাদান পড়ছি, এখন বিভিন্ন প্রকারের কাজ দিয়ে কি কি তৈরি করা হয়, কি কি কাজে ব্যবহার করা হয় সেই জিনিসটা আজকে আমরা জানবো। তাহলে আমাদের আজকে আলোচনার টপিক কি? সেটা হচ্ছে ভ্যারাইটিস অফ গ্লাসেস। বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে আমরা জানবো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সফট গ্লাস বা সফট কাচ, ঠিক আছে? একদম সাধারণ যে কাচের গাঠনিক উপাদান আছে সেটাই হচ্ছে সফট গ্লাস। কি কি? সোডিয়াম অক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে এক্স, মানে এটা হচ্ছে এরকম যে এক্স মোল সিলিকন ডাইঅক্সাইড। 1 মোল, 2 মোল, 5 মোল, 6 মোল আসতেই পারে। সাধারণত 6 মোল সিলিকন ডাইঅক্সাইড যদি থাকে তাহলে সেটা সাধারণ বা সফট কাচ হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এটা হচ্ছে, এটাকে আবার এক্সট্রা কি বলে? এটা হচ্ছে বোতল তৈরিতে ব্যবহৃত হয়, বুঝতে পারছেন? এটা কি হয়? বোতল তৈরিতে ব্যবহৃত হয়, বুঝা গেছে? সো এর জন্য আবার আমরা কি বলবো? একে BOTTLE, বোতল গ্লাসও বলা যায়, মানে বোতল কাচও বলা যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে সফট কাচ অল্প তাপমাত্রায় গলে যাবে, অর্থাৎ এই কাজটাকে খুব সহজে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ব্যবহার করার পর এটাকে রিসাইকেল করতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে অল্প তাপে গলে যায়, অল্প তাপে গলে যায়। ক্লিয়ার? এবার পড়ব হচ্ছে দ্বিতীয় প্রকারের কাজ। ধরো নাম্বার 2, সেটা হচ্ছে হার্ড গ্লাসেস। হার্ড গ্লাসেস কঠিন কাজ। কিরকম থাকে? জাস্ট পটাশিয়াম অক্সাইড দিয়ে দাও, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দাও, আর x মোল সিলিকন ডাইঅক্সাইড দিয়ে দাও। তখন এই যে পটাশিয়াম অক্সাইডটা দেওয়ার কারণে সেই কাজটা শক্ত হয়ে যাবে, বুঝা গেছে? এখন আসো, এটা হচ্ছে কি অধিক তাপমাত্রায় গলবে, বৈশিষ্ট্য অধিক তাপমাত্রায় গলে, বুঝা গেছে? আর কি কি তৈরিতে ব্যবহৃত হয়? আমরা হচ্ছে ল্যাবরেটরিতে বুরেট, পিপেট, ফানেল এগুলো পড়ছি না, এগুলো ব্যবহার করছি না? ওগুলা কিন্তু মোটামুটি বেশ শক্ত। ওগুলা তৈরিতে হচ্ছে আমার কঠিন কাজ ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে বুরেট, তারপর হয়েছে কি পিপেট, এরপর হচ্ছে ধরো ফ্লাস্ক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। হার্ড গ্লাসকে আবার কি বলা হয়? রিফ্র্যাক্টরি গ্লাস বলা হয়। রিফ্র্যাক্টরি
গ্লাসও বলা হয়। কেন স্যার? রিফ্র্যাকশন মানে কি? রিফ্র্যাকশন হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ অর্থাৎ আলো এভাবে আসবে, তারপর এভাবে প্রতিসরিত হয়ে আবার হচ্ছে এভাবে বের হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে আপতিত আলো, আই কোণে পড়ছে। এটা হচ্ছে আর কোণ, প্রতিসরণ কোণ। এটা হচ্ছে আর। প্রতিসরিত হইছে, এই যে প্রতিসরণটা করে এটা ইংরেজি হচ্ছে কি? রিফ্র্যাকশন। তার মানে কঠিন কাজগুলো কি? আলোর প্রতিসরণ করে। এটা হচ্ছে তাদের একটা ধর্ম। তৃতীয়ত আমরা পড়ব ফ্লিন্ট, FLINT, ফ্লিন্ট অথবা অপটিক্যাল গ্লাস। অপটিক্যাল কাঁচ। বুঝে গেছে? অপটিক্স মানে কি? আলো। তাহলে নিশ্চয়ই এটা কি করবে? চশমায় ব্যবহৃত হবে, যেখানে আলোর কাঁচ কভার আছে একটু ভালো করে দেখতে চাইলে। আর ফ্লিন্ট শব্দের অর্থ হচ্ছে চকমকি পাথর। চকমকি পাথর। বুঝতে পারছেন? চশমার কাঁচটা দেখতে খুব চাকচিক্য মনে হবে, ঠিক আছে? চকমক করবে আলো, এর জন্য এটাকে বলা হয়েছে ফ্লিন্ট বা চকমকি গ্লাস অথবা কি অপটিক্যাল গ্লাস। আচ্ছা, এখন এটা গাঠনিক উপাদান কি? সব গাঠনিক উপাদান ঠিক থাকবে। কি কি থাকবে? সোডিয়াম অক্সাইড থাকবে, পটাশিয়াম অক্সাইড থাকবে, 1 মোল বালুর কণা থাকবে, আর হচ্ছে মধ্যে এরকম হচ্ছে কি থাকবে? Pb ও মানে হচ্ছে লেড অক্সাইড থাকবে। কি থাকবে? লেড অক্সাইড থাকবে। তাহলে ফ্লিন্ট কাঁচকে আবার আরেকটা কি বলতে পারি? লেড কাঁচ বলা যায়। ঠিক আছে, এটার ব্যবহার কি কি হতে পারে? ফ্লিন্ট এটার ব্যবহার হচ্ছে, আমরা তো বললাম যে চশমার কাজে, তাই তো? তারপর হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে, যারা হচ্ছে আলোকে কি করে? বিবর্ধন করে বা সংক্ষেপণ করে। যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকতে পারে, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ক্লিয়ার? এবার আসো 4 নম্বর কাছে। CROOKES, ক্রোকিস অথবা হচ্ছে সেরিয়াম কাঁচ। সেরিয়াম কাঁচ। দোকানে বলে না, মেলামাইনের দোকানে দেখবা লেখা থাকবে মেলামাইন এন্ড ক্রোকারিজ। বুঝে গেছে? ওই ক্রোকারিজ থেকে আসছে কি? ক্রোকিস, অর্থাৎ কাঁচ নির্মিত দ্রব্যাদি তারা বিক্রি করে। এখানে ক্রোকারিজ কাঁচটা হচ্ছে জাস্ট তোমার সবগুলো উপাদানের মধ্যে একটু সেলেনিয়াম অক্সাইড দেওয়া থাকবে। বুঝে গেছে? কিরকম? সোডিয়াম অক্সাইড থাকবে, পটাশিয়াম অক্সাইড থাকবে, 1 মোল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, দ্যাট মিন্স হচ্ছে কি বালুর কণা থাকবে, আর হচ্ছে এখানে এই যে দেখো Ce2O3 সেলেনিয়াম অক্সাইড থাকবে। এটাকে বলতে হচ্ছে সেলেনিয়াম অক্সাইড। একটু ওভারভিউ করতে হবে। এই যে সেলেনিয়াম আছে,
নিয়াম, এটা হচ্ছে একটা ধাতু। এটা কি একটা এক ধরনের ধাতু। এটা হচ্ছে ডি ব্লক ধাতু। ডি ব্লক ধাতু অথবা মৌল। বুঝতে পারছি? কোন ডি ব্লকের কোথায় আছে? 3D তে। 3D ব্লক। বুঝতে পারছেন? 3D ব্লকের কোথায়? ল্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট মৌল। বাস। পর্যায় সারণীতে নিচে দেখবেন যে হলুদ কালারের 15-30টা মৌল দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে আপনার ওই ল্যান্থানাইটস এর মধ্যে হচ্ছে আপনার এরকম এই সেলেনিয়ামটা আছে। বুঝতে পারছেন? তখন এটা সেরিয়াম। এর জন্য এটাকে বলা হয়, ও সরি, এক মিনিট, এটা সেরিয়াম বা সেলেনিয়াম। দুঃখিত স্যার, এটা সেলেনিয়াম না, সেটা হচ্ছে সেরিয়াম। আচ্ছা, এখানে হবে কি সেরিয়াম। সেরিয়াম, ঠিক আছে? বাদ বাকি সব ঠিক আছে, শুধু মৌলের নামটা আমরা ভুল বলে ফেলছি, বিশাল বড় অপরাধ করছি কিন্তু। আচ্ছা, এখন এটার আমরা একটু ব্যবহার দেখব, ইউজেস। ব্যবহারটা কি? এটা হচ্ছে দেখেন, চোখে আপতিত ইউভি রশ্মিকে প্রতিরোধ করে। মাথায় রাখতে হবে, উপরের 3টা কাজ করছি না, মোটামুটি 2 নম্বর কাজটা চশমায় ব্যবহৃত হয়, কিন্তু হচ্ছে 2 আর 3, কিন্তু হচ্ছে আমার ক্রোকারিস যে হচ্ছে ক্রোক্স এই তোমার হচ্ছে কাজটা যেটা আছে সেটা হচ্ছে একমাত্র সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কি করে, সে প্রতিরোধ করে প্রতিফলনের মাধ্যমে ফিরিয়ে দেয়, যে কারণে আমাদের চোখ কি হয়, রক্ষা পায় বিপদের হাত থেকে। তার মানে বোঝা যাচ্ছে এটা চশমায় ব্যবহৃত হবে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে পড়তে হবে ব্যতিক্রম যে ধর্মগুলো আছে সেগুলো পড়তে হবে, যেমন মোটামুটি অনেকগুলাই চশমায় ব্যবহৃত হবে, কিন্তু কোনটা কোন কাজে চশমায় তো ব্যবহৃত হয়, কিন্তু স্পেশাল কাজটা কি করে সেই জিনিসটা কি করতে হবে, আমাদের ভালো করে আন্ডারলাইন করে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ এর পার্থক্য। এবং এইগুলা থেকেই, এই ব্যতিক্রম যে কাজগুলো আছে সেগুলো থেকে এমসিকিউ আমাদের এইচএসসি পরীক্ষায় প্লাস হচ্ছে অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, এখন আমরা বলবো হচ্ছে ওপাল। ও পি এ এল, ওপাল কাজ। মজা না? এই যে একটা নাম আমাদের দিছে ওপাল, জীবনে কোনোদিন শুনছি না দেখছি, এটা কি খায় না মাথায় দেয় তাও তো জানি না। এটার জন্য রাস্তা কি? বইয়ে তো আর ওপাল জিনিসটাকে সেটা দেওয়া না, এটার জন্য রাস্তা হচ্ছে গুগল। বুঝতে পারছেন? আচ্ছা, ওপাল জিনিসটা কি সেটা আমরা পরে আসতেছে, আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু বুঝি যে আপাতত এতটুকু মনে রাখি, এটা হচ্ছে ওপাল কাজ বলা হয় থাকে। এটার গঠনটা কিরকম হবে? গঠনটা হচ্ছে সোডিয়াম অক্সাইড থাকবে, তারপরে হচ্ছে আমাদের একটু ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে, তারপরে হচ্ছে আমাদের একটু জিঙ্ক অক্সাইড থাকবে, তারপরে হচ্ছে দেখা যায় এইখানেই লিখি জিঙ্ক অক্সাইড থাকবে, তারপর হচ্ছে এক স্মল বালুর কণা থাকবে, তারপরে হচ্ছে আলাদাভাবে একটু ক্যালসিয়াম ফ্লোরাইড থাকবে। বুঝতে পারছি? এইটাই হচ্ছে ওপাল কাচের গাঠনিক উপাদান বা আণবিক সংকেত। এখন এটার ব্যবহারটা কি স্যার? এটার ব্যবহার হচ্ছে বাতির শ্যাট তৈরিতে ব্যবহৃত হয়। শ্যাট তৈরিতে ব্যবহৃত হয়।
বাতি একটা বানায় ফেলছি, বানায় ঝুলাই দিছি, বাতাসে নষ্ট করবে, নয়তো কেউ ঢিল দিয়ে ভেঙে চলে যাবে, আর ধরতে পারবে না। তাহলে কি করতে হবে, ওখানে একটা ভালো একটা শেড দিতে হবে। আর শেড বলতে কি বুঝাইছে, ওই খাম্বার যে টিন টুন আছে ওগুলা না, ওগুলার বাতিটার নিচে যে কাঁচটা দিয়ে যে আবৃত করা থাকে সেই কাজটা মোটামুটি বেশ শক্ত। এখন শক্ত হলে তো হবে না, ওই কাজ দিয়ে যেন আলো সব দিক সমানভাবে প্রতিসরিত হতে পারে, মানে ছড়িয়ে বের হয়ে যেতে পারে। সেই জন্য কি লাগবে, একটা স্বচ্ছ পরিষ্কার শক্ত কাজ লাগবে না? এটা হচ্ছে আমার এই ওপাল কাজ। তখন আমরা ওই বাতির যে শেডের যে কাজটা তৈরি করি সেটা হচ্ছে ওপাল কাজ দিয়ে আমরা বানাই ফেলি। ঠিক আছে, এখন আসেন 6 নম্বরে কি বলতেছে। দেখো কিরকম হিজিবিজি নাম আছে কিছু, সবগুলো ব্যাখ্যা করবো আমরা। GENA জিনা, বুঝেন? হ্যাঁ, তারপর হচ্ছে কি, এটা আরেকটা নাম হচ্ছে পাইরেক্স, এটা একটা ভালো নাম। তারপর হচ্ছে কি বলা যায়, বোরোসিলিকেট কাঁচ, বোরোসিলিকেট, তারপর হচ্ছে কাঁচ। পাইরেক্স হচ্ছে বাণিজ্যিক নাম, বোরোসিলিকেট মানে একটু আমরা ধারণা করতে পারছি, তার মানে কি বোরন আছে, তারপর হচ্ছে সিলিকন আছে বা সিলিকেট আছে SiO3, কিন্তু জিনা দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ, জিনা হচ্ছে এই কাজটা যখন প্রথম আবিষ্কৃত হয়েছিল সেই ইতিহাসের সাথে এই ওয়ার্ডটা জড়িত আছে, GENA। পরে বলবো আমরা, এগুলা পরে আলোচনা করবো, আগে গঠনটা দেখে নিই। গঠনটা হচ্ছে এই যে সোডিয়াম অক্সাইড দিবা, পটাশিয়াম অক্সাইড দিবা, জিঙ্ক অক্সাইড দিবা, বেরিয়াম অক্সাইড দিবা, এরপর একটা ব্র্যাকেট দিবা, বোরন অক্সাইড মিশ্রিত সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড, অর্থাৎ 1 মোল সিলিকন ডাইঅক্সাইড ইনটু বোরন অক্সাইড B2O3, এই যে বোরন অক্সাইড। বুঝা গেছে স্যারেরা? অনেকগুলো উপাদান দিছি না, মোটামুটি বেশ বড় একটা গাঠনিক উপাদান নাকি? আচ্ছা, দেখা হয়েছে। এবার আসবো আমরা একটু ব্যবহার, ধরো ইউজেস আসবো। ইউজেসটা কেমন? এটা হচ্ছে তাপসহ কাজ, তারপর হচ্ছে শক্ত, তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধী, রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধী। আর লিখলাম না, এবার একটু বলি সিকোয়েন্সটা। যেহেতু সে তাপসহ, তাহলে ওই যে আমরা বিভিন্ন সক্রিয় অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে বিভিন্ন সক্রিয় ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে তোমার আরো বিভিন্ন যে ক্ষতিকর যে কেমিক্যালগুলো আছে সেগুলা বিক্রিয়ায় যে ব্যবহার করব যে পাত্রতে, মানে বিকারকগুলোতে, সেই বিকারকগুলো তৈরি করতে মূলত আমার কি এই জিনা বা পাইরেক্স বা বোরোসিলিকেট কাঁচগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে এই যে 7 নাম্বার বলতেছে ফাইবার কাজ, ফাইবার কাজ। বাহ, খুব মজা। ফাইবার মানে কি? ফাইবার মানে হচ্ছে তন্তু অথবা সুতা। আগেই বলে রাখি, ফাইবার কাজটা ইউটিউবে সার্চ দিবেন যে ফাইবার গ্লাস, তখন দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে কিভাবে ফাইবার গ্লাস তৈরি করে। যেহেতু সে সুতা, একটু গঠনটা হচ্ছে বলে নি, চুলের মতো চিকন, এতটাই চিকন
ফাইবার কাঁচটা, এবং সম্পূর্ণটাই হচ্ছে নিরেট, তার মানে এই কাঁচের ভিতরে কোনো বাতাসের কণা থাকে না বা হচ্ছে তোমার কোনো তরল পদার্থ থাকে না, সম্পূর্ণটাই অণুপরমাণু দিয়ে কি আবদ্ধ, যে কারণে অনেকটা শক্ত, দেখতে অনেকটা প্লাস্টিকের মতো ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো অনেক প্রসারণক্ষম, মানে তুমি হচ্ছে করতে পারবে কি তোমার প্লাটিনাম দিয়ে তৈরি যে বিভিন্ন একদম চিকন চিকন নলের মতো বানাবা, তারপর বানাইনি এর মধ্য দিয়ে হচ্ছে এই ফাইবার কাঁচের তরলটা ঢেলে শক্ত করে ফেলবা, তখন এরকম চুলের মতো চিকন চিকন অনেক শক্ত তন্তু বেরোবে বা আঁশের মতো বেরোবে, এগুলোকে বলে ফাইবার। বুঝতে পারছি? আচ্ছা, এখন ফাইবার কাঁচটা মানে প্রসারণশীল, মানে হচ্ছে তুমি টেনে 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 কি করতে পারবা, লম্বা করতে পারবা। একটু আমরা যে বলতেছে যে এখানে কি বলতেছে, উৎপাদনটা কি বলতেছে, প্লাটিনামের মতো সরু নলের মধ্য দিয়ে কি করতে হবে, এই ফাইবার কাঁচের তরলকে প্রবাহিত করতে হবে। অবশ্যই এখানে কি আসবে, এখানে উচ্চ চাপ আসবে, উচ্চ চাপ দিতে হবে। আচ্ছা, তখন এই যে ফাইবার কাঁচের ব্যাসটা কেমন হবে, দেখো ব্যাসটা কতটুকু ছোট, সেটা হচ্ছে 0.01 মিলিমিটার থেকে 0.01 মিলিমিটার পর্যন্ত। চিন্তাও করা যায় না কতটুকু চিকন চিকন স্বচ্ছ তন্তুর মতো হয়। ক্লিয়ার? এখন এই ফাইবার কাঁচ দিয়ে কি করা হয়, এর কাজটা কি, কাজ ঝালর তৈরিতে ব্যবহৃত হয়, ঝালর তৈরিতে ব্যবহৃত হয়, আর হচ্ছে কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। কাপড়, কি ধরনের কাপড়, পশমি বস্তু তৈরিতে ব্যবহৃত। ঝালর জিনিসটা কি বুঝি, চালুনি পড়ছিলাম না, ওই যে চালে ময়লাগুলো নিচ দিয়ে বের হয়ে যায়, এরকম 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 দানা 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 যুক্ত, এটাকে বলে ঝালর। এই ঝালরগুলো তৈরিতে আমার ফাইবার কাঁচ ব্যবহৃত হয়। আর হচ্ছে বিভিন্ন পশমি টাইপ, ধরো পশম দিয়ে যে কাপড়গুলো আমরা তৈরি করি, আসলে এইগুলোর ক্ষেত্রে ওই পশমগুলো কিরকম কার হবে, এরকম ফাইবার কাঁচের মতো হবে, এতটাই হচ্ছে তোমার সফট। মানে আমরা আসলে বুঝবোই না যে এটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি তোমার হচ্ছে পশম, মানে বস্তুটা আমরা বুঝবো যেটা পশম দিয়ে তৈরি বস্তু। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা কথা আছে, ফাইবার কাঁচের কিন্তু বিশাল বড় ক্ষতিকর দিক আছে। এটা উৎপাদন করার সময় একদম সঠিক তোমার হচ্ছে গাইডলাইন ব্যবহার করে ওয়েল ড্রেসড হয়ে, অর্থাৎ একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে যে পিপিপি মেনটেন করে, মানে একটা নির্দিষ্ট নীতিমালা মেনটেন করে যে পোশাক পরা হয়, সেই পোশাক পরিধান করে তারপরে এটার উৎপাদনে যেতে হবে, না হলে কি হবে, সুন্দর করে নাক মুখ দিয়ে ঢুকে যাবে, তারপর ফুসফুস ক্যান্সার সৃষ্টি করবে। রিস্ক কোথায়, রিস্ক হচ্ছে এটা ফুসফুস ক্যান্সার সৃষ্টি করে, ফুসফুস ক্যান্সার সৃষ্টি করে। মজার ব্যাপার হয়েছে, কোন কাটা যদি হাতের মাংসের ভিতর প্রবেশ করে, তাহলে সেটাকে তুমি সুই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কি করতে পারবা, বের করতে পারবা। এই ফাইবার কাজটা এতটাই চিকন, সেটা যদি হচ্ছে আমাদের এই যে মাংস বা আঙুলের মধ্যে মাংসপেশির ভেতরে যায়, তাহলে সেটা আর বের করা যায় না।
বুঝতে পারছেন? অর্থাৎ মাংসে প্রবেশ করলে তা বের করা যায় না। তখন কি হবে? সেই অঙ্গটাতে ইনফ্লেশন হবে, জ্বালাপোড়া হবে, প্রদাহ হবে, হ্যাঁ, তারপর হচ্ছে ইনফেকশন হবে, হয়ে যা হওয়ার তো পরে বুঝতে পারতেছেন কি হয়ে যাবে। যাই হোক, তারপরে তো ব্যবহার তো করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন আমরা 8 নম্বর কাজে চলে আসবো। এটা কোন ধরনের কাজ? বলতেছে ল্যামিনেটেড সেফটি গ্লাস। বুঝতে পারছেন? ল্যামিনেটেড শব্দের অর্থ কি? স্তরায়িত। সেফটি মানে হচ্ছে নিরাপদ গ্লাস, অর্থাৎ এরকম হবে কাচের এই যে একটা স্তর, ঠিক তার হচ্ছে নিচে আরেকটা স্তর, তার উপরে হচ্ছে আরেকটা স্তর, এভাবে স্তরীভূত হয়ে কি থাকবে? বিন্যস্ত থাকবে। এর জন্য সেটাকে বলা হয় ল্যামিনেটেড সেফটি গ্লাস, মানে স্তরায়িত নিরাপদ কাচ। আচ্ছা, এখন এটা কিভাবে আমরা প্রোডাকশনে যাব? এটা প্রোডাকশনে যাব হচ্ছে এই যে দেখো স্যার, একটু ঠান্ডা মাথায় এখন আমরা সবাই মনোযোগ দেব, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। প্রোডাকশন হচ্ছে আমরা উপরে পটাশ কাচের একটা লেয়ার দেব, পটাশ কাচের লেয়ার দেব বা স্তর, তারপর নিচে হচ্ছে আরেকটা পটাশ কাচের লেয়ার দেব অথবা স্তর দেব। এই যে দুইটা আমরা লেয়ার দিয়ে দিছি, মাঝখানে কি দিব? বিউটাইরাল নামক একটা যৌগ আছে। ক্লিয়ার? অথবা এটা ছাড়া আমরা কি দিতে পারি? और দিতে পারি হচ্ছে ইথিলিন ভিনাইল। বুঝতে পারছি? দিয়ে উচ্চ চাপ ও হচ্ছে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করব, করে গলায় ফেলব। তখন কোনোটার থেকে কোনোটা আলাদা করতে পারবে না। এরপরে হচ্ছে ধীরে ধীরে কি করব? শীতলায়ন করব, অ্যানিলিং করব। করার পরে যে মোটা একটা স্তর বিশিষ্ট 1 2 3 স্তর বিশিষ্ট যে কাঁচটা তৈরি হবে, সেটা হচ্ছে স্তরীভূত। তো এর জন্য বলা হয়েছে ল্যামিনেটেড সেফটি গ্লাস। কারণ আছে স্যার, কেন এটা সেফটি গ্লাস বলা হয়েছে এখন আমাদেরকে একটু বুঝতে হবে। ধরো মোটর গাড়ি, এরোপ্লেনের যে তোমার হচ্ছে জানালার কাজগুলা, তারপর হচ্ছে ককপিটের যে পাইলটরা যেখানে বসে, ককপিটের সামনে যে গ্লাস, তারপরে ধরো বাসের যে গ্লাসটা আছে বড় কাচ, হোন্ডারের যে কাজগুলো আছে, এগুলা কি নরম দিলে চলবে? তাহলে বাতাস ভেঙে ফেলবে না? বা ধরো আমরা কি করলাম, হঠাৎ করে রাগ উঠছে, আমি কাউরে ধরতে পারতেছি না, আমরা গাড়ি ঘোড়া ভাঙা শুরু করে দিলাম, বাস, তখন কি তাদের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে না? ভঙ্গুর যেন না হয়, অনেক শক্ত যেন হয়, সেখানে হচ্ছে এই যে ল্যামিনেটেড সেফটি গ্লাসগুলো ব্যবহৃত হয়। বুঝা গেছে?
তাহলে ব্যবহারটা কি? ব্যবহার হচ্ছে এরোপ্লেন, বাস, মোটর গাড়ি এটসেট্রা এর হচ্ছে সামনের কাজ তৈরিতে, সামনের কাজ হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। আচ্ছা, এখন একটা মজার বিষয় আছে। তোমরা কি কখনো দেখছো একটা বাস অ্যাক্সিডেন্ট করলে পরে বা হচ্ছে এই আমজনতা গিয়ে বিক্ষুব্ধ হয়ে ওই জানালার গ্লাসগুলো ভাঙচুর করলে পরে এমনিতে আমাদের ঘর বাড়ির কাজগুলোতে জোরে একটা বাড়ি দিলে কি হয়? একদম টুকরা টুকরা হয়ে যায় না? কিন্তু সেই কাজগুলো দেখবা টুকরা টুকরা হবে না, তারা ভাঙবে কিন্তু ভেঙে এক একটা বড় বড় খণ্ডের মতো আটকে থাকবে, মানে একটা বড় বড় খণ্ড তৈরি করে করে আস্তে আস্তে পড়বে। এর কারণটা কি? একটা কারণ আছে, দেখবা জমাটবদ্ধ হয়ে একটু দেবে গেছে, মানে ভিতরে ঢুকে গেছে, কিন্তু সবগুলো গুঁড়া হয়ে তারপর পড়ে নাই। তার কারণটা হচ্ছে এই যে পটাশ কাঁচ, আর এখানে কি আছে? পটাশ কাঁচ আছে, এর মধ্যে কি আছে? বিউটাইল আছে, হচ্ছে কি যেন বলে 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 বিউটাইল, বিউটাইল আছে, অথবা কি আছে? ইথিলিন, ইথিলিন ভিনাইল আছে, আছে না? শোনেন, বিউটাইরাল আর হচ্ছে ইথিলিন ভিনাইল, এরা হচ্ছে প্লাস্টিক, অত্যন্ত শক্ত প্লাস্টিক, যে কারণে আপনি গলায় কি করেন? তিনটাকে স্তরকে একসাথে আবদ্ধ করে তারপর ব্যবহার করেন না? ওগুলা ভেঙে গেল, ওগুলা ভাঙলেও কি হবে? এই যে প্লাস্টিকটার মধ্যে কি আটকে থাকে, এর জন্য সহজে ওই গ্লাসগুলা মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ভাঙে না। বুঝে গেছে? কারণ মধ্যে কি আছে? প্লাস্টিক আছে, প্লাস্টিকটা তাদেরকে ধরে রাখে। বিউটাইরাল আর হচ্ছে ইথিলিন ভিনাইল, এগুলা কি স্ট্রাকচার কি, এগুলো আমরা পড়ব। আগে কাঁচের ক্লাসিফিকেশনটা শেষ করে নিই, আসল কাজটা করে নিই। নয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে COLOURED, কালার্ড গ্লাস অথবা রঙিন কাঁচ, রঙিন কাঁচ। স্যার এটা তো আমরা পড়ছি যে একটা সাধারণ কাঁচ, একটা সাধারণ কাঁচের মধ্যে আমরা কি করব? ওই অবস্থান্তর ধাতুর যে কোনো একটা অক্সাইড দিয়ে দিব, ধরেন হচ্ছে ফেরাস অক্সাইড দিয়ে দিব, অথবা ধরেন ফেরিক অক্সাইড দিয়ে দিব, তারপর ধরেন হচ্ছে নিকেল অক্সাইড দিয়ে দিব। দিয়ে দিলেই কি হবে? এই কাঁচটা রঙিন হয়ে যাবে। ফটোসান তৈরি করে না? সূর্যের আলোতে যাদের মাইগ্রেন আছে দেখবা রৌদ্রের দিকে তাকানো যায় না, এরকম বিভিন্ন কালার বিশিষ্ট। তারপর হচ্ছে আমাদের কি সানগ্লাস ব্যবহার করে বিভিন্ন কালার, তখন হচ্ছে এরকম যৌগগুলো এগুলোতে কি দিয়ে দেওয়া হয়। এখন 10 নম্বর পর্ব হচ্ছে বুলেট প্রুফ গ্লাস। বুলেট প্রুফ হচ্ছে কাঁচ। এই কাঁচটাতে আমাদের সবার একটা আগ্রহ আছে, হ্যাঁ, বুলেট প্রুফ। যদি আমরা পাইতাম এরকম এক একটা গাড়ি পাইতাম, কি হইতো? নো টেনশন, নাকি? এখন বুলেট প্রুফ গ্লাসটা কি? দেখো, প্রথম হচ্ছে উপরে থাকবে পলিকার্বনেট একটা স্তর, মাথায় রাখতে হবে, বুঝছেন? তারপরে থাকবে হচ্ছে ল্যামিনেটেড গ্লাস, কাঁচ,
সরি বা গ্লাস, ল্যামিনেটেড কাঁচ এর একটা স্তর। তারপর ধরেন আরেকটা থাকলো ল্যামিনেটেড কাঁচের আরেকটা স্তর। তারপর ধরেন পলিকার্বনেট এর আরেকটা স্তর। বুঝা গেছে? লেয়ারগুলো খেয়াল করেন, চিন্তা করেন। পলিকার্বনেট, তারপর হচ্ছে অরিজিনাল যে স্তরীভূত মোটা কাঁচগুলো দিলেন, সেফটি কাঁচ। এরপরে আবার কি দিলেন? পলিকার্বনেট দিলেন। এখন পলিকার্বনেট হচ্ছে অত্যন্ত শক্ত ও পুরু পুরু প্লাস্টিক পলিমার। তাহলে উপরেও শক্ত প্লাস্টিক পলিমার দিচ্ছেন, নিচেও শক্ত প্লাস্টিক পলিমার দিচ্ছেন, মধ্যে কি দিচ্ছেন? আবার সেফটি গ্লাস দিচ্ছেন, নরমাল গ্লাস দেন নাই। তাহলে আপনি চিন্তা করেন এর পুরুত্বটা মানে কতটুকু মোটা, কতটুকু চিকন, বা কতটুকু মোটা, বা কতটুকু তার চাইতে বেশি মোটা, এই পুরুত্বটা একটু চিন্তা করেন কতটুকু হয় একটা বুলেট প্রুফ গ্লাসে। ভালো করে খেয়াল করেন, 0.75 থেকে 3.5 ইঞ্চি হয়, 3.5 ইঞ্চি পুরুত্ব হয়। মাথায় রাখতে হবে 0.75 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পুরুত্ব হয়। আমরা একটু একটা স্কেল, মানে এটা প্রকৃত হিসাব না, একটু ওভারঅল একটা প্লাস দাগানো স্কেলগুলো আছে না, এগুলো থেকে একটু দেখায় দেই। এই যে দেখো, নরমালি ইঞ্চিগুলো দাগানো থাকে হচ্ছে এরকম। তাহলে 0.75 মানে হচ্ছে এই যে 0.56, এই যে এই পর্যন্ত সাধারণত এই যে দেখো এই রেঞ্জে এই যে এতটুকু মোটা থেকে শুরু, দেখো এতটুকু মোটা থেকে শুরু হয়, আর হচ্ছে 1 2 3.75 ধরো এইখানে গিয়ে শেষ হয়, ধরো এই জায়গায় এসে এই যে এতটুকু মোটায় শেষ হয়। এই তাহলে একটা কাজ কতটুকু মোটা, এবার ভাবো এই কাজটার দাম কিরকম হবে। সর্বনিম্ন বুলেট প্রুফ গ্লাসটা এতটুকু মোটা হয়, পুরু হয়, আর হচ্ছে সর্বোচ্চ এতটুকু পুরু হয়। মানে এতটুকু পুরু যদি হয়, তাহলে কাজটা কতটুকু মোটা হতে পারে চিন্তা করেন। এবার একটা বুলেট কিভাবে প্রবেশ করবে। এরপর হচ্ছে প্রত্যেকটা কাঁচে অত্যন্ত শক্ত, আবার উপরে নিচে কি আছে? শক্ত প্লাস্টিকের পলিকার্বনেটের পলিমার আছে। বুঝা গেছে? মিলিমিটার হিসাব করলে কেমন হয়? 19 থেকে 89 মিলিমিটার। ঠিক আছে? 19 থেকে 89 মিলিমিটার কি হয়? পুরুত্ব হয় বা পুরু হয়, পুরুত্ব থাকে আর কি। এখন এটা কিভাবে তৈরি করা হয় একটু চিন্তা করেন। সেম ঘটনা আগেরটার মতো, এইভাবে রেখে আগেরটার মধ্যে কোনো আঠালো পদার্থ দিছিলাম আমরা? দেই নাই, জাস্ট খালি কি করছি? উচ্চ চাপ আর উচ্চ তাপ দিয়ে গলায় ফেলছি। এখানে আবার একটা জিনিস যোগ করব, প্রত্যেকটা স্তরের মধ্যে প্রথমে একটা স্তর দিব, দেওয়ার পরে উপর নিচে কিছু শক্তিশালী আঠালো তরল পদার্থ দিব, এরপর এভাবে স্তরগুলো সাজাবো। দেওয়ার পরে এখানে কি থাকবে? প্রতিটি স্তরের চারপাশে কি থাকে? আঠালো তরল থাকে, আঠালো তরল থাকে। এরপরে হচ্ছে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে এটাকে গলায় ফেলবো, গলানোর পরে শক্ত করব। তাহলে কি পরিমাণ কঠিন হবে আর শক্ত হবে, এর জন্য এটা বুলেট পর্যন্ত ঠেকায় ফেলে। চিন্তা করেন, একটা নির্দিষ্ট রেঞ্জের হচ্ছে আপনার গুলিগুলোকে পর্যন্ত আটকে দেয়। এই জন্য এটাকে কি বলে? বুলেট প্রুফ
গ্লাস বলে। এটার ব্যবহার আশা করে বলতে হবে না, আমরা সবাই বিষয় সম্পর্কে অবগত আছি। এখন আমাদের বিষয়টা হচ্ছে জানা লাগবে যে পলিকার্বনেট জিনিসটা কি, পলিমারটা কি। আসো এখন আমরা একটু দেখবো যে খেয়াল করেন স্যার, এটা হচ্ছে দৈনন্দিন কাজে আমরা পাই, কিন্তু আমরা কেউ ওইভাবে গভীর মনোযোগ দিয়ে আমরা খেয়াল করে এই জিনিসটা। কাচের উপর নকশা, কাচের উপর নকশা, ETCHING, ইচিং ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, ইংলিশ ওয়ার্ডটা, ইচিং অফ গ্লাস। এই জিনিসটা কি? কাচের উপর জাস্ট আমরা নকশা করব, এটাই সিম্পল বিষয়। তবে প্রসেসটা সিম্পল না, প্রসেসটা বেশ জটিল, বুঝা গেছে? এবং খুব সাবধানে করতে হবে। প্রথম কথা হচ্ছে, প্রথম কি করব, প্রথম ধাপ, ফার্স্ট স্টেপে করব কি, এই যে দেখো কাচের লেয়ারটা নিছি, দেখা যায় যা কাচের স্তর, কাচ নিছি, নেওয়ার পরে এখানে আমরা কি করব, এরকম মোমের আবরণ দিয়ে দিব, মোমের আস্তরণ দিয়ে দিব, মোমের আস্তরণ দিয়ে দিলে কি হবে, একটু পিচ্ছিল হবে না, আর কাচের উপরের পৃষ্ঠটা একটু নরম হবে। তারপরে হচ্ছে আমরা যেটা করব, সরু কলম নিব, ধাতুর তৈরি। এরপর হচ্ছে ধাতুর তৈরি সরু কলম দিয়ে এটাকে কি করব, নকশা করব। কি করব, নকশা, সরু কলম দ্বারা নকশা করব। মানে একটা ফুল আঁকতে গেলে, একটা নৌকা আঁকতে গেলে, বা একটা হচ্ছে গাছ আঁকতে গেলে, একটা প্রাকৃতিক মানে পরিবেশের একটা মোহনীয় একটা বিষয় সম্পর্কে আঁকতে গেলে এটাকে আস্তে আস্তে তুমি কি করবা, নকশা করবা, করে রেখে দেবা, জোর খাটানো যাবে না। তারপরে হবে কি, নকশা করলে হবে কি, একটু 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 কি দাগের সৃষ্টি হবে না কাচের উপর। আচ্ছা, এইবার এটা কিন্তু আর ধরা যাবে না যে দাগ অল্প হয়েছে, চুলের মতো দাগ হয়েছে, তাহলে তো নকশা হবে না, রেখে দাও। এখন বেশি প্রেসার দিবা, পুরো কাজটাই ভেঙে যাবে। তাহলে কি করতে হবে, এবার সেকেন্ড স্টেপে চলে আসতে হবে। সেকেন্ড স্টেপে এসে এই যে খোদাই করা কাজ আছে, এই যে খোদাই করা কাজটা যা আছে, বুঝতে পারছেন, এটার মধ্যে আপনি জাস্ট খালি হাইড্রোফ্লোরিক অ্যাসিড মিশিয়ে দেবেন, বাস। কি করবেন, খোদাই করা কাজটার উপরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড ঢেলে দিবেন, বা হাইড্রোফ্লোরিক অ্যাসিডে এই কাজটা, কাচের তৈরি দ্রব বস্তুটা ডুবাই ফেলবেন। ডুবাই ফেললে কি হবে ঘটনাটা, কাছে যে এই যে Na2SiO3 আছে, সোডিয়াম সিলিকেট আছে, এখানে আপনি হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে দিছেন, দিয়ে দিলে কি হবে, সোডিয়াম ফ্লোরাইড তৈরি হবে। এরপরে হচ্ছে এই যে সিলিকন, বুঝেন, মাথায় রাখেন, কাচ মানে কি, এগুলো আমার ম্যান্ডেটরি উপাদান না, আমার ম্যান্ডেটরি উপাদান হচ্ছে সিলিকা, মানে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ট্রাইঅক্সাইডের মধ্যেই ডাইঅক্সাইড আছে, এটাই হচ্ছে আমার মেইন। সিলিকনটাকে, কাচের যে উপাদানটা সিলিকন, এটাকে গলায় ফেলতে পারলেই হয়েছে, মানে সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে সেটাকে যদি আপনি একটু গলায় ফেলতে পারেন, তাহলে হচ্ছে যে চুলের মতো যে র্যাগ র্যাগ তৈরি করছেন, কাটছেন, সেটাই হচ্ছে বড় বড় নালার মতো সৃষ্টি হয়ে যাবে। চারটা ফ্লোরিন মিলে সিলিকন টেট্রাফ্লোরাইড তৈরি করবে, আর হচ্ছে পানি তৈরি করবে। এটা গেল নাম্বার 1, বুঝে গেছে? এবার আসেন নাম্বার
2 তে সিলিকন টেট্রাফ্লোরাইড, প্রচুর পরিমাণ হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিছেন আমরা, এই অতিরিক্ত হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা এখানে আসবে। অলরেডি একটু ভালো করে চিন্তা করেন, কাঁচ মানে কি? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কাঁচ, এটা শক্ত হয়ে আছে। আপনি হাইড্রোফ্লোরিক অ্যাসিড যোগ করে দেওয়ার পর সিলিকন ডাইঅক্সাইডটাকে রয়ে গেল না, সিলিকন টেট্রাফ্লোরাইড হয়ে গেছে। তার মানে কাঁচটা গলে গেছে বা কাঁচের যে উপাদানটা আছে সেটা পরিবর্তিত হয়ে গেছে। শেষমেশ পরিবর্তনটা কিরকম হয়? H2SiF6 হাইড্রোফ্লোরো সিলিসিক অ্যাসিড, দেখেন হয়েছে। এখানে 6টা ফ্লোরিনের জন্য -6, 2টা হাইড্রোজেনের জন্য +2, আর হচ্ছে আমার +2, আর শূন্য করতে লাগবে হচ্ছে আমার +4। একদম টোটাল বালুর যে উপাদানটা আছে সেটা হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড নামক নতুন একটা অ্যাসিডে পরিণত হয়ে নষ্ট হয়ে গেছে। কে? কাঁচটা কি হয়েছে? গলে গেছে। এখন ধরেন এই যে এখানে টানটা দিছিলেন, এবার কি হয়েছে? এই পুরোটাই গলে গিয়ে হচ্ছে এরকম র্যাগের মতো সৃষ্টি হয়েছে, গর্তের মতো। অর্থাৎ যেসব জায়গায় টান দিয়েছেন সেসব জায়গার বালুগুলা উঠে গেছে, গলে গেছে। গলে যাওয়ার পরে ওখানে একটা খালের মতো সৃষ্টি হয়েছে, মানে বড় দাগের মতো সৃষ্টি হয়েছে। বড় বড় দাগ মানে কি? সুন্দর নকশা আপনি পেয়ে গেছেন। এবার এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলেন, ধুয়ে মুছে একটু হচ্ছে তাপ দিয়ে আপনি বাজারজাত করে ফেলেন। মূলত এইভাবেই কাচের উপর কি করা হয়? নকশা করা হয়। আচ্ছা, এটার সবচেয়ে ভালোভাবে মনে থাকবে হচ্ছে ইউটিউবে যাবেন, লিখবেন যে হচ্ছে ইচিং অফ এ গ্লাস, অনেকগুলো ভিডিও আছে, দেখবেন যে তারা হচ্ছে কিভাবে বাণিজ্যিকভাবে বিভিন্ন নকশা করে তারপর হচ্ছে আপনার বিক্রি করতেছে। একটা ভিডিও ঠিক ভালোভাবে দেখলেই আর কখনোই ভুলবেন না যে ঘটনাটা কি ঘটছে। আর বিক্রিয়াগুলো অবশ্যই কি করতে হবে? লিখে লিখে পড়ে ফেলতে হবে, বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। কারণ বিক্রিয়া ছাড়া রসায়ন অমূলক। আপনি যতই লিখেন, রাসায়নিক বিক্রিয়া যদি উল্লেখ না করেন তাহলে আপনার মার্কস আসবে না। আচ্ছা, এখন আমরা একটু চলে যাব ওপাল করছিলাম। ওপাল অথবা উপল, বাংলায় বলে উপল। শোনা, উপল হচ্ছে জ্যামস্টোন, হচ্ছে রত্ন পাথর। এটা এক ধরনের শিলাস্তরে পাওয়া যায়, অত্যন্ত মূল্যবান দামি রত্ন পাথর, যেটা হচ্ছে আপনার আলোক বিচ্ছুরণ করে। আলোক বিচ্ছুরণ তারপরে হচ্ছে করে, মানে উজ্জ্বলতা প্রদর্শন করে। এখন ওপাল এর গাঠনিকটা হচ্ছে মনে রাখতে হবে, এটা হচ্ছে পানি যোজিত সিলিকা। ব্যাপারটা হচ্ছে বালু তার পানিতে মেশে না, কিন্তু আপনি বালুটা দিবেন, দেওয়ার পরে এটার উপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন, দিয়ে এটাকে গলায় ফেলবেন। গলায় নিয়ে তারপরে হয়েছে আপনার আবার ধীরে ধীরে শক্ত করে ফেলবেন। তখন যেটা হবে এটা হচ্ছে হাইড্রেটেড সিলিকা। দ্যাট মিন্স সিলিকন ডাইঅক্সাইড তো x মোল আছে, এটার সাথে হচ্ছে ধরেন n মোল আবার কি আছে? পানিও আছে। বুঝতে পারছেন? তখন এটা হচ্ছে এক ধরনের মূল্যবান রত্ন পাথর।
চিকমিক করে, এর জন্য এটাকে ওই যে চকমকি, এর জন্য এটাকে কি বলা হয়েছে? ওপাল বা বাংলায় উপল বলা হয়েছে। আচ্ছা, এখন আসেন, মনে আছে জিনা কাজ করছিলাম, GEN জিনা কাজ, এটা কিছুই না স্যার, এই কাজটা আবিষ্কার করছিল আবিষ্কারক হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী, তার নামটা কি? অটো স্কট, SCHOTT, অটো স্কট। বুঝতে পারছেন? আচ্ছা, আবিষ্কার স্থান কোথায়? আবিষ্কার স্থান ও সময় 1884 সালে। কোথায়? জার্মানিতে জেনা নামক একটা শহর আছে, সেখানে। জেনা সিটি ইন জার্মানি। ইন জার্মানি, বুঝতে পারছেন? সেই জার্মান ভাষায় তাকে বলা হয়, এই যে জার্মান ভাষায় এটাকে বলা হয় জেনিয়ার গ্লাস। জেনিয়ার মানে JAN, জেনিয়ার, ER, জেনিয়ার, তারপর হচ্ছে গ্লাস বলা হয়। বুঝতে পারছি? এই এতগুলা কাহিনীর কারণে হচ্ছে এই কাজটার নাম আছে কি? জেনা গ্লাস, সরি জেনা গ্লাস। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় দেখতে হবে যে ফাইবার কাজটা করছিলাম না, ওই যে দেখেন ফাইবার কাজ, মানে এটা বৈশিষ্ট্য কেমন স্যার? এটার বৈশিষ্ট্যগুলো একটু আমাদের জানতে হবে। একটা হচ্ছে সে অদাহ্য, অদাহ্য, ইন ফ্লেমেবিলিটি আছে বা বল আছে, সহজে পুড়ে না। দেখতে চুলের মতো চিকন, কিন্তু দেখেন কি পরিমাণ শক্ত থাকলে সে হচ্ছে পুড়ে না, মানে পুরার ধর্মই তার মধ্যে নাই। নাম্বার 2 হচ্ছে তাপরোধী, তাপরোধী বা হিট রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট। তাকে অনেক তাপ দিলেও সে সহজে গলবে না, সহ্য করতে পারবে। আসতেছি, কেমন হতে পারে দেখো, সে হচ্ছে সর্বোচ্চ 540 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপসহ, 540 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু খুব একটা মানে ফেলে দেওয়ার মতো তাপমাত্রা না, বেশ উঁচু তাপমাত্রা। এত 540 পর্যন্ত সে হচ্ছে কি এই ফাইবার কাজগুলো সহ্য করতে পারে, এরপর গলে যাবে আর কি, এর উপরে যদি তুমি তাপ দাও। আচ্ছা, এরপরে হচ্ছে তাকে ওই যে আমরা বলছিলাম তাকে টান দিয়ে কি করতে পারবা? প্রসারণ করতে পারবা। দ্যাট মিন্স হচ্ছে প্রসারণযোগ্য, প্রসারণযোগ্য বা হাই টেনসাইল। ফিজিক্স আমরা পড়ি টেনশন মানে কি? চিন্তা নাকি দুশ্চিন্তা? না বেটি আর বেটা। আচ্ছা, এই ব্যাপার হচ্ছে যে আমার এই ডাকটা আমার কাছে খুব পছন্দ। আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এভাবে একটু ডাকাডাকি করি আর কি। কেউ কেউ বিরক্ত হয়, কেউ কেউ আবার একটু খুশি হয়। প্রসারণযোগ্য অর্থাৎ টেনশন, টেনশন মানে হচ্ছে প্রসারণ, প্রসারণে বিকৃতি করতেছেন আপনি, লম্বা করতেছেন, সেটা হচ্ছে প্রসারণযোগ্য, অনেক লম্বা করতে হবে। এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে তার রাসায়নিক স্থিতাবস্থা আছে।
এটাকে আপনি যে রাসায়নিক গঠনে দিবেন না কেন সেটা সহজে বিকৃত হবে না, ভাঙবে না। তার মানে হচ্ছে কি রাসায়নিক স্থিতাবস্থা, রাসায়নিক স্থিতাবস্থা অর্থাৎ কেমিক্যাল স্টেবিলিটি, কেমিক্যাল স্টেবিলিটি, স্টেবিলিটি। ক্লিয়ার? এখন আমরা একটু দেখব বিউটাইরাল, করছিলাম না বিউটাইরাল, বা এটাকে আরেকটু ভাঙো বিউটাইরাল ডিহাইড, ডিহাইড, বিউটাইরাল ডিহাইডস। বোঝাই যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? একটা বিউটাইল থাকবে প্লাস হচ্ছে অ্যালডিহাইড থাকবে, অ্যালডিহাইড। ওকে, জৈব যৌগগুলোকে এভাবে ভাঙতে হবে, ঠিক আছে? বিউটাইল জিনিসটা কি এভাবে দিয়ে দেন। এখন শুনেন একটু ক্লিয়ার করে, CH3 CH2 CH2 CH2, এটা হচ্ছে কি 4 কার্বনের বিউটাইল। এরপর আপনি কি করবেন, এখানে অ্যালডিহাইড দিয়ে দিবেন CHO। যৌগটা হয়ে গেছে না? খুব সুন্দর না? হয় নাই। দেখেন অ্যালডিহাইড আর কার্বক্সিল মূলক, এই যে CHO আর COOH, তারপর হচ্ছে কিটোন মূলক। ভালো করে খেয়াল করতে হবে স্যার, অ্যালডিহাইড মানে CHO, তারপর হচ্ছে কার্বক্সিল মূলক COOH, আর হচ্ছে কি কিটোন মূলক CO। এদেরকে চেইনে বসায় নিয়ে এদেরকে সহ কার্বনের নাম্বারিংটা করতে হবে। তাহলে যদি করেন কি হবে, এবং অ্যালডিহাইড আর কার্বক্সিল মূলকগুলোকে সব সময় 1 নাম্বার মাথায় রাখতে হবে, মানে তাদেরকে 1 নম্বরে রেখে সেখান থেকে চেইনটা গণনা করতে হবে। আর কিটোনকে কখনোই যে এক প্রান্তে রাখা যায় না, যে কোনো একটা মধ্যের অবস্থানে রেখে দিতে হয়। তাহলে সেটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5। আমার 5 কার্বন হয়ে গেছে। বিউটাইল মানে কি 4 কার্বন, তাহলে একটু ভুল করে ফেলছি। এখানে যেটা করতে হবে, এটা সরিয়ে ফেলতে হবে, সরিয়ে এখানে 3টা দিতে হবে, তারপর হচ্ছে একটা অ্যালডিহাইড দিয়ে দিতে হবে। তাহলে 1, 2, 3, 4 এই হচ্ছে 1, 2, 3, 4 মানে কি বিউটাইল, তারপর হচ্ছে অ্যালডিহাইড, আমার হচ্ছে যে CHO মূলক তো আছেই। ক্লিয়ার? মনে থাকে যেন। আচ্ছা, এবার আমরা একটু দেখব ইথিলিন ভিনাইল, ইথিলিন ভিনাইল প্লাস্টিক। খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, n মোল ইথিলিন আসবে, আসছে, আর হচ্ছে m মোল ভিনাইল মূলক আসবে, CH2 ডাবল বন্ড CH H। এটা ভালোভাবে খেয়াল করেন, CH2 ডাবল বন্ড CH, এটা হচ্ছে ভিনাইল মূলক, ভিনাইল। ওকে, আর CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। ক্লিয়ার? ইথিলিন ভিনাইল পাইছেন? এই দুইটাকে এবার আপনি যোগ করে দেন, CH2 বন্ড CH2, তাহলে কি হবে, দুটো বন্ধন থেকে একটা বন্ধন আপনি ভেঙে ফেলছেন, একটা রাখছেন, তার মানে তাদের দুই দিকে দুইটা হাত বের হয়ে যাবে।
বের হইছে? আচ্ছা, এটা হচ্ছে কতটুকু আছে ধরেন n মোল। এরপর এটার সাথে আবার কি যুক্ত হবে? ভিনাইল মূলক যুক্ত হবে। এখন ভিনাইল মূলকে দুইটা বন্ধন আছে, সে যখন এখানে যুক্ত হতে আসবে তখন একটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে গেলে তার বাম দিকে বা উপরে নিচে একটা হাত সৃষ্টি হবে। সেই হাতটা দিয়েই হচ্ছে সে এটাকে ধরবে। এটাকে কি করবে? ধরবে। হয়েছে না? এখন এইখানে যদি ডাবল বন্ড থাকে তাহলে এখানে সে ধরতে পারবে না। তখন এখান থেকে বললাম তো যে এই যে একটা বন্ধন ভেঙে যাবে, এই যে একটা বন্ধন ভেঙে গেছে, ভেঙে গেলে তার বাম পাশে একটা নতুন করে হাত সৃষ্টি হয়েছে, যে হাতটা দিয়ে সেখানে ধরছে। আর তার বন্ধনটা ভেঙে যাওয়ার কারণে তার ডান দিকে একটা হাত সৃষ্টি হবে। পরের যে মূলকটা আছে সেই মূলকটাকে সে গ্রহণ করবে। তার মানে এখানে দিয়ে দেন, এটা কতটুকু আছে? এটা আছে হচ্ছে আপনার m শেষ। এটাই হচ্ছে ইথিলিন ভিনাইল মূলক। ক্লিয়ার? বুঝা গেছে ফুল জিনিসটা? n মোল ইথিলিন আসবে আর হচ্ছে n মোল ভিনাইল আসবে, আসার পরে হচ্ছে এরা বন্ধন ভেঙে নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাবে, তখন হবে ইথিলিন ভিনাইল মূলক। এটা হচ্ছে একটা শক্ত প্লাস্টিক, অনেক শক্ত। আচ্ছা, লাস্ট আমরা পড়ব হচ্ছে পলিকার্বনেট। পলিকার্বনেট। এটা কি স্যার? প্রথমত হচ্ছে আমরা এর সম্পর্কে জানবো, এটা হচ্ছে স্বচ্ছ একটা প্লাস্টিক, স্বচ্ছ প্লাস্টিক, তারপরে খুব শক্ত, খুব শক্ত। আর এটা হচ্ছে আলোক বিচ্ছুরণ করে, মানে আলোক স্বচ্ছ, খুব পরিষ্কার দেখা যায়, আর আলোকে প্রতিসরিত করে, বিচ্ছুরণ করে। আচ্ছা, এটা হচ্ছে উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। বুঝা গেছে চারটা গুণ? ঠিক আছে, এখন আমরা একটা স্ট্রাকচারটা দেখব। রসক গঠন। দেখো, এই যে একটা অক্সিজেন, তারপরে এখানে একটা বেনজিন হবে, এখানে একটা বেনজিন আসবে, এরপরে হচ্ছে এখানে একটা কার্বন আসবে, উপরে একটা মিথাইল, নিচে একটা মিথাইল, তারপরে হচ্ছে আরেকটা বেনজিন আসবে। ধরো এই যে আরেকটা বেনজিন আসবে, এরপরে হচ্ছে একটা অক্সিজেন আসবে আর একটা কার্বনের মাথায় অক্সিজেন থাকবে, এই যে বাস বন্ধন দিয়ে। এটা ধরো সে অনেকগুলো আছে, বুঝলাম, পলিমার যৌগ। এটা হচ্ছে একটা পলিমার যৌগ, কিরকম? প্রথমে একটা অক্সিজেন থাকবে একটা মাথায়, এরপর একটা বেনজিন থাকবে ষড়ভুজাকার, এরপরে হচ্ছে একটা মানে দুটো বেনজিনের মধ্যে বা একটা কার্বন থাকবে, তার উপরে আর নিচে দুটো করে মিথাইল মূলক যুক্ত থাকবে, ঠিক তার ডান পাশে একটা বেনজিন থাকবে, এরপর হচ্ছে আবার একটা অক্সিজেন থাকবে, আর হচ্ছে মানে একটা সি ডাবল মূলক থাকবে। সি, দেখো ভালো করে খেয়াল করো, এখানে সি ডাবল ও, তার মানে
COO মানে কি বোঝাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ আছে? n মোল আছে, মানে কি অনেক সংখ্যক আছে, এর জন্য পলি মানে বহুবার আছে, এর জন্য বলা হয়েছে এটাকে কি? এটাকে বলা হয়েছে পলিকার্বনেট। কার্বন ডাই অক্সাইডটা অধিক পরিমাণ আছে বিধায় বলা হয়েছে কি? পলিকার্বনেট। বুঝে গেছে? আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়নের কাজের যে অংশটুকু আছে, টপিকটা আছে, সেটা আমাদের শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সামনের দিকে যাব, যা আছে সেটা হচ্ছে কি আমরা পড়াশোনা করবো। ততক্ষণ পর্যন্ত কি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? আর হচ্ছে নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই শুভকামনায় আজকের মতো বিদায়।